লেগে গেছে এগুলো ছাড় করতে, অনেকদিন লাগলো। কি কি কারণে এগুলো অনেকদিন লাগলো, এবং সেই অনেকদিন লাগানোর ফলে আমি যে জনবল ব্যবহার করেছি সেটাতে আমার এক্সট্রা রেভিনিউ কি আসছে সেটার একটা করে আমাকে হিসাব দিতে হবে। একইভাবে আমার পোস্ট ক্লিয়ারেন্স অডিট কতটা হচ্ছে, আপনারা সেলফ অ্যাসেসমেন্ট সিস্টেমে কি ধরনের মালামাল ছাড়ছেন, এই বিষয়গুলো আমরা বেশি দেব। অর্থাৎ আমাদের মূল ফোকাস থাকবে ট্রেড কনসেন্ট্রেশন। এর মানে এই না যে যারা আমাদের কর ফাঁকি দিবেন, মিসডিক্লারেশন করবেন, গভর্নমেন্ট সরকারকে না জনগণকে ঠকাবে। কারণ রাষ্ট্রীয় কোষাগারের অর্থের মালিক কিন্তু আপনি আমি সবাই, 18 কোটি জনগণ এই অর্থের মালিক। আপনি যদি রাষ্ট্রীয় কোষাগারকে ঠকান, রাষ্ট্রকে ঠকান, এর মানে রাষ্ট্রের 18 কোটি মানুষকে আপনি ঠকাবেন। এটাও আপনারা যাতে না করেন তারও আমরা এক্সাম্পলারি মানে অ্যাকশন আমরা ডেফিনেটলি রাখবো। আমরা যেটা চাই যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তারা যাতে কোনো অবস্থাতেই বিড়ম্বনার শিকার না হয়, এটা হবে আমাদের মূল মানে প্রতিবদ্ধ, এবং সেটাকে আমরা সাথে নিয়ে কাজ করার চেষ্টা করব। আর আজকে আমি সকাল থেকে এসে অনেকগুলো জায়গায় গেলাম, আপনাদের ওখানে আমি গিয়েছি। বেসিক্যালি আমাদের চিটাগংয়ে আমরা 3টা বড় আইকনিক ভবন কাজ করার প্ল্যান নিয়েছি, বড় প্রজেক্ট। একটা হচ্ছে কাস্টম হাউস হবে, এটা অত্যন্ত নান্দনিক একটা ভবন হবে। আমরা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, তারপর আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই ডিজাইনগুলো দেখাবো বিল্ডিং এর। আরেকটা হচ্ছে আমাদের কাস্টমস একাডেমি, সেখানে একটা নান্দনিক ভবন হবে। এই চিটাগং শহরে এত সুন্দর ভবন আর হয়নি। আরেকটা হলো আমাদের কর ভবন, যেটা আমরা আগ্রাবাদেই করবো। এই 3টা ভবনের কাজ আমরা শুরু করছি। যেহেতু কাস্টম হাউসের এই ভবন করতে গেলে এক্সিস্টিংটা ভাঙতে হবে, তাহলে কাস্টম হাউসের অ্যাকোমোডেশন কি হবে এটা নিয়ে আজকে সকাল থেকে আমরা বেশ কয়েক জায়গায় গেলাম, এবং আমি সেই সবগুলোই ভিজিট করেছি। তা আমরা হয়তো আগ্রাবাদ এরিয়াকে, বিশেষ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে এরিয়াটা আছে সেখানে হয়তো আমরা শিফট করতে পারি। যদি সেখানে আমরা শিফট করতে পারি তাহলে আমার ধারণা যে আপনারা ওখানে থাকেন, আর সকল ব্যবসায়ীরা আগ্রাবাদ বিএইচডি মোস্টলি, ফলে এটা আমার মনে হয় সব দিক থেকে ভালো হবে যদি আমরা এটা এক্সিকিউট করতে পারি। আর এটা আমরা তাহলে এখানে আর সময় নষ্ট হবে না। আমরা চেষ্টা করবো যত দ্রুততম সময়ের মধ্যে। আমরা অনেকগুলো সাইট দেখেছি, তার মধ্যে আমার কাছে মনে হয় যদি টেকনিক্যালি এসআইকোডার শিফটিং নিয়ে প্রবলেম না হয় তাদের, এবং পোর্টের সাথে কানেক্টিভিটি যদি প্রবলেম না হয়, তাহলে আমরা হয়তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ওই বিল্ডিংয়ে কাস্টম হাউসকে কয়েক বছরের জন্য, যতদিন কনস্ট্রাকশন শেষ না হয় ততদিনের জন্য শিফট করতে পারি। এইটুকু হচ্ছে মোটামুটি আমার কাছ থেকে, আপনাদের কাছ থেকে শুনি, এবং আমাদের সাংবাদিক ভাইরা আছে আমার কাছে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ধন্য এই বন্ধের দিনে আমাদের কাছে আমাদের অভিভাবক জাতীয় রাজস্ব বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান সাহেব এফসিএমে উপস্থিত হয়েছেন, এবং আমি আরো কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই, আপনি যে প্রাক বাজেটে যে ওয়াদাগুলো দিয়ে গিয়েছিলেন, আপনার এই সংক্ষিপ্ত বক্তব্যে আপনারা শুনতে পেয়েছেন। আমাদের প্রতিযশা সব ব্যবসায়ী ছিল এদের, আমরা সেটা কালকে আমরা সাংবাদিক সম্মেলন করে আপনার এই ওয়াদাটুকু যে পালন করেছেন বলে দেব। কারণ আমি একটা কথাই বলেছিলাম আপনাকে সেদিন, ট্যাক্স যারা আদায় করে তাদের ঘর ভাড়াতে থাকতে হয়, কাস্টম বিল্ডিংটা কখন ভেঙে পড়বে আমরা চিন্তায় থাকি। আজকে এই ঘোষণা শোনার পরে আমাদের অত্যন্ত আনন্দ বোধ করছে, আপনাকে অভিবাদন জানাই। আমি প্রথমে, যেহেতু আজকে কাস্টমে আপনার সাথে প্রথম সাক্ষাৎ, আমি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট এস.এম. সাইফুল আলমকে বলবো স্যারকে আমাদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার। আমরা আজকে মনে হচ্ছে যেন এনবিআরই আছি, আমাদের স্যারেরা সব এখানে
সদস্য মোস্তাফিজ স্যার, মোয়াজ্জেম স্যার, কবির স্যার, সবার সাথে কাজ করেছি আমি। আরও পেয়েছি আমাদের এখন কাস্টম কমিশনার সাহেব দীর্ঘদিন বন্ডে ছিলেন, শফিউদ্দিন স্যার। আমি সবাই নাম ধরে সময় নষ্ট করবো না, সভাপতি সাহেব বক্তব্য দেবেন। আমি শুধু আজকে বলতে চাই স্যার, আপনার যে অভ্যাসটা স্টেক হোল্ডারদের সাথে কথা বলা, এটা তো অনেক কিছু স্যার ওয়ান স্টপে হয়ে যায়। আমি গত মিটিংয়ে স্যার কোর্ট চেয়ারম্যান সাহেবকে বলেছি, আপনি একটা টাস্ক ফোর্স করেন, একবার বিজিএম নিয়ে, একবার চেম্বার, একবার অমুক করে স্যার বারবার সময় নষ্ট হয়, কাজ হয় না। তা আমি একটা প্রস্তাব রেখেছি স্যার, কাস্টমে যখন আমরা বসবো, অল স্টেক হোল্ডারের যদি 2 জন আসে, আমি বিজিএম এর প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা বলেছি এবং বিগত একটি সভা কিন্তু আমরা যৌথভাবে করেছি স্যার, রেজাল্ট এসেছে। এই যে বিজিএম এর আপনার বিভিন্ন প্রস্তাবনার ব্যাপারে আমাদের প্রতিনিধি ছিল 5 জন, সাথে সাথে সমাধান হয়েছে স্যার। এই যে শিপিং এজেন্টের অনৈতিক চার্জের ব্যাপারে আমরা এটা হাত দিয়েছি স্যার। আপনি যে একটা কথা বলেছেন স্যার, ব্যবসায়ীরা অত্যাচারিত হবে কেন, যারা আসল ব্যবসায়ী। আমি কালকে কমিশনার স্যারকে বলেছিলাম স্যার, আমরা চিঠি দিয়েছি, আজকে আপনার বরাবরে জানাবো, এই যে আপনার অফডকের যে মাল নেওয়া স্যার, অফডকে অনেক পণ্য এখন এনবিআর থেকে দিতে বলছে, কিন্তু অফডকের ক্যাপাসিটি নেই। অফডকে মাল নিয়ে স্যার ওরা কি করে, 10টা কন্টেইনার আসলে 2টা নিয়ে ফেলে রাখে স্যার, এদিকেও মাসুল দিচ্ছে ব্যবসায়ী, ওইদিকেও ক্লিয়ার করতে পারছে না। সেই জন্য আমরা কিছু প্রস্তাবনা স্যার আপনার বরাবরে দিয়েছি। কমিশনার স্যারকে বলেছিলাম কালকে একটা স্পেশাল পারমিশন দিতে, ডুয়েল পারমিশনের জন্য, না হলে 2 দিকে ক্ষতি হচ্ছে স্যার। এদিকে 4 গুণ মাসুল দিচ্ছে কোর্টে, আবার ওদিকে অফডক দিয়ে আবার চার্জ দিচ্ছে, এগুলো কেউ দায়িত্ব নেয় না, ব্যবসায়ীরা অত্যাচারিত হচ্ছে। এবং স্যার যে মূল্যস্ফীতি নিয়ে আজকে আপনারা অতিষ্ঠ, সে হাইডেন এই মূল্যের কারণে আজকে আপনাদের সেটা ভোগ করতে হচ্ছে জাতিকে, কারণ এটা আলটিমেটলি স্যার ভোক্তার উপরে পড়ে। আপনারা 6% চলে যেতে পারবেন এখন যেভাবে কাজ হচ্ছে মূল্যস্ফীতি, কিন্তু আমরা করতে পারছি না এই হাইডেন ট্যাক্সগুলোর জন্য। আপনারা পলিসি দিয়ে আছেন, কমিশনার সাহেবকে পাওয়ার দিয়েছেন স্যার, কিন্তু বিশেষ ক্ষেত্রে একটা দিয়ে উনি কালকে খুঁজে পাচ্ছেন না, আমি বিশেষ ক্ষেত্র কোনটা লিখবো। আমি কালকে স্যার আপনাকে আজকে 4টা দিকে থাকবেন ওটা আমাদের জানানো হয়নি স্যার, আপনারটা জানিয়েছে, যদি আপনি বলেন স্যার অবশ্যই থাকবে। কোর্টের বক্তব্য হচ্ছে কোভিডের সময় 100% মালামালি কিন্তু তাদের বক্তব্য, এবং ওনারা আমাদেরকে চাপ দিচ্ছেন আমার 100% মালি আপনাকে চলে যেতে হবে, আপনি পুরোটা 100% করবেন স্যার। এটা আমি পার্সোনালি এইচএস কোড দিয়েছি, আমার এইচএস কোডের সংখ্যা 7000+, আমরা মাত্র 65টা এইচএস কোড দিয়েছি। তো তাদের বক্তব্য হচ্ছে যে না, সব অবটাকে দিতে হবে, কারণ কোর্টের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, কোর্টের কন্ডিশন কমানোর জন্য। না, এখন সেগুলো কিভাবে হবে এটা হয়তো ধীরে ধীরে ঠিক হবে। এমনও হতে পারে যে যেটা কোর্ট হয়তো নিজেরাও অবটক তৈরি করতে পারে, পেপারগুলো নিউজ আসছে, তাদের কোনো সক্ষমতা নেই স্যার। আপনি সমস্ত পণ্যগুলি নিয়ে রাখবে, এবং তাদের যে চার্জেস ইজ ভেরি ডিফিকাল্ট, তাদের চার্জগুলো এবং তাদের ক্যাপাসিটিগুলো, তারা যারা যেভাবে পারমিশন নিয়েছে, আমরা কিন্তু দেখে দেখে গুনে গুনে খুব অল্প সংখ্যক মাত্র 65, অথচ ওনারা বলছে 7000 মালেরই অফটকে নিয়ে যেতে হবে, আমাদের এখানে কোনো মালই থাকবে না, আমরা শুধুমাত্র দ্রুততম সময়ের মধ্যে মাল দিতে হবে, এটা গোডাউন না। এটাও তাদের বক্তব্য, যে কারণে ওনারা চার্জও কিন্তু 4 গুণ করে দিয়েছে। এই উদ্দেশ্য কিন্তু টাকা আদায় করা না, উদ্দেশ্য হচ্ছে যে বোর্ডকে এফিসিয়েন্ট করা, যত দ্রুত মাল চলে যাবে তত বোর্ডের এফিসিয়েন্সি বাড়বে। এটা হচ্ছে আমাদের মাননীয় নৌ পরিবহন প্রতিষ্ঠান এবং আমাদের চেয়ারম্যান পোর্ট অথরিটি চাওয়া, যা আমরা তো তবু অনেক হিসাব জিজ্ঞাসা করে আপনাদের সাথে কিন্তু বারবারই আলাপ হয়, এবং আপনারা বারবারই বলেন যে কি বলে বাইরের এদের বেশি, সে কারণে। আর আরেকটা জিনিস, যেমন ধরেন কিছু কিছু জিনিস আছে যেগুলো মালামাল আলটিমেটলি হয়তো এখানে থাকবে, সব এখানে আনার দরকার। আমার পাঙ্গা পুরা আনে চলে, মংলা পুরোপুরি আনে চলে। যেমন আমরা এখন যেটা আলোচনা হচ্ছে, কালকে আসার সময় আমাদের নৌ পরিবহন উদ্দেশ্য স্যার বলছিলেন যে যেমন গাড়ির কথা, গাড়ি তো বেশিরভাগ অনেক গাড়ি কিন্তু বাংলায় যায়। উনি বললেন যে যে সকল গাড়ির শোরুম ছিল ওদের গাড়ি ছাড়া আর সব গাড়ি মংলা যেতে অসুবিধা।
মানে উদ্দেশ্য হচ্ছে আমার যে রাষ্ট্রীয় টাকা খরচ করে এগুলো হিসেবে স্ট্রাকচার করা হলো, এগুলো তো এইভাবে আনইউটিলাইজ করে থাকতে পারে না। আবার এখানে ভিড় আর ভিড়, চিটাগাঙের গুলো চিটাগাঙে রেখে বাকি সব গাড়ি মংলায় চলে যাক, সমস্যা কি? মংলা থেকে তো এখন বাংলাদেশের যে কোনো জায়গায় আসা যাওয়া খুবই সুবিধা, বিশেষ করে পদ্মা ব্রিজ হওয়াটা এটা হয়ে গেল। তাহলে হয় কি ওই পোর্টগুলোর ব্যবহার পাবে। এটাও আপনাদেরকে একটু চিন্তা, যা কিছু সরকার করে না কেন আলটিমেটলি দেশের জনগণের উপকারের জন্য এবং ব্যবসায়ীদের উপকারের জন্যই করে। নগরীবন মন্ত্রণালয় কিন্তু কমিটেড যে তারা কিন্তু বিজনেসকেই সার্ভ করে, পোর্ট কিন্তু বিজনেসই সার্ভ করে। সুতরাং বিজনেস ক্ষতিগ্রস্ত হয় এমন সিদ্ধান্ত নিশ্চয়ই ওনারা নিতে চাইবে। কিন্তু আবার ওনাদের ক্যাপাসিটির বাইরে ওনারা যখন দেখছেন যে আমার এখানে যদি মালামাল কনজেশন হয়ে পড়ে থাকে, তাহলে পোর্টের যে ইনএফিসিয়েন্সি তৈরি হয় তার কারণে ব্যবসা বাণিজ্য আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। বরং এখান থেকে চলে গেলে মানে ইয়ে কম হবে, এটা হয়তো ওনারা ওইভাবে দাবি করতেছে। যাক, সেটা আলাদা ইস্যু, আমরা আলাদা করে বসবো। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা চিটাগাং পোর্টের চেয়ারম্যানের সাথে এই ইস্যুটা আলাদা করে বসেন, কারণ উনি এবং আমাদের বিশেষ করে চেয়ারম্যান মহোদয় কন্টিনিউয়াসলি আমাকে প্রেফারেন্স করছেন। এটা নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় মিটিং হয় এবং সেখানে উনি একই কথা বলছেন যে ওনার বিশ্বাস যে কোভিডকালীন সময় যেহেতু সব অফডকে গিয়ে মালামাল চেকিং করে গিয়েছে, কাস্টম চেকিং করে গিয়েছে, সুতরাং সব মালামাল বাইরে গেলে কোনো ক্ষতি রাখে, এটা উনি বলতে চান। আমরা তো মাত্র 7,000-এর মধ্যে মাত্র 65 দিলাম, 1% দিন, 1% দিল 750 দিতে হয়। তো আমরা মাত্র 65 দিলাম। এখন এটা নিয়ে যদি আপনাদের মানে এত আপত্তি থাকে তাহলে এরপরে কিভাবে হবে? আর আমরা, আপনারা জানেন যে নতুন কাস্টমস অর্গানাইজেশন আমাদের রিঅর্গানাইজেশন হচ্ছে, খুব অচিরেই আমাদের চিটাগাংয়ে কিন্তু আইসিডি চট্টগ্রাম, এবং তার মানে হলো শুধু অফডককে ম্যানেজমেন্ট করার জন্য আরেকটা কাস্টমার হচ্ছে, ওটার নাম কি? আইসিডি কাস্টমার চট্টগ্রাম। এটা কিন্তু হয়তো এই মাসে না হলেও অগাস্টে অবশ্যই অর্ডার হয়ে যাবে এবং একজন কমিশনার সেখানে পোস্টেড হয়ে যাবে। তো তার মানে কি আমরা তো এই যে অফডক গুলো ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু একটা কমিশনার তৈরি করতেছি। সো তাহলে কেন করতেছে সরকার? এগুলো অনেক চিন্তা ভাবনা করে কিন্তু করেছে। অফডক থাকবে এবং অফডককে জনপ্রিয় করতে হবে, এটাই আমাদের পোর্টের এফিসিয়েন্সি বাড়াইতে হবে। এটা আপনারা একটু হইলেও আমার মনে হয় সহ্য করেন, নাইলে আপনি এখানে যে ডেমান্ড দেবেন ওখানে যে আপনি বলছেন চার্জ বেশি, ক্যাপাসিটি নাই, ক্যাপাসিটি না হলে ওরা বলবে যে আমরা পারতেছি না। কিন্তু এটা তো মানে ক্যাপাসিটি নাই কি জন্য বলে তো বলো না, ক্যাপাসিটি ওরা তো বলে ওরা চায় স্যার, ওরা সব নিতে চায়, কিন্তু তারা আমাদের এদের সাথে একটা মিটিং করি আপনাদের। আমাদের অফডকের লাইসেন্স তো কারা দেয়? আমরা দিই, ওরা দেয়। এটা কি এনবিআর থেকে হচ্ছে না, এখান থেকে 30% আছে ক্যাপাসিটি। এটা আমরা তাহলে এই করব। স্যার আমার একটা তাহলে প্রস্তাব আছে স্যার, যে রক্ষা করার জন্য 4 দিনের মধ্যে যদি অফডক তাদের কন্টেনার নিতে না পারে, ওয়াই নট ব্যবসায়ী স্যার গেট থেকে নেবে না, পোর্ট থেকে? আপনি ব্যবসায়ীদের গেটটা বন্ধ করবেন কেন? বাধ্যবাধকতা বাদ দেন স্যার, অফডক থেকে নিতেই হবে। তাহলে আপনি একটা টাইম লিমিট দিয়ে দেন, অফডক যদি 2 দিনের শিপের থেকে কন্টেনার নামার পরে কন্টেনার না নিতে পারে, তাহলে স্যার আমি এদিকে 4 গুণ এই কন্টেনারের চার্জও দিলাম, অফডকের চার্জও দিলাম, আবার স্যার কন্টেনার জট রয়ে গেল। আমরা ঈদের সময় কেন আপনাকে স্যার আমরা এই সার্কুলারগুলো প্রশ্ন আমাদের সাথে কথা বলছি। এই যে আমরা যে 65 দিলাম, No time limit. পরে যে 15টা দিলাম, ওদের সাথে কোনো কথা নেই। না, কিন্তু আমি তো ঢাকাতেই বলছি, এনবিআতেই বলছি। না, ঠিক আছে, আমার মনে হয় তাহলে আমরা ওনাদের থেকে একটু শুনি প্রবলেমগুলো। আমরা তো হচ্ছে এমন কোনো প্রবলেম নেই যা সলিউশন নেই। ওনাদেরকে তো সমস্যা ফেলে আমাদের কোনো লাভ, মানে ফান্ডামেন্টাল প্রবলেম থাকে। আপনি রিক্রুটমেন্ট স্যার স্যারেরা জানেন, সেখানে আমাদের চিটাগাং পোর্ট অথরিটির লোক থাকবে, আমি বলি এটা একটা মিটিং করতে হবে। আমাদের সেন্ডার থাকবে এবং অবজার্ভ থাকবে, আর এনবিআর কাস্টমার চেম্বার, হ্যাঁ চেম্বারে থাকবে। এই মিলে আমরা একটা মিটিং করব। স্যার আমি একটু ছোট্ট কথা বলি, আমাদের জেসি সাহেব ঈদের সময় যখনই আমরা লাইন চেঞ্জ করি, বিশেষ করে বাজেট যখন পাই, এই আপডেটটা যখন করতে যাই তখন এই সিস্টেমের বেশ কিছু ইয়ে দেখা যায়। আর এখানে ইন্টারডিপেন্ডেন্স অনেক বেশি, যে কোনো একটা জায়গায় প্রবলেম হলে ইন্টারডিপেন্ডেন্সি কাজ করে। এখন আপাতত ঠিক আছে, আমরা খুবই দ্রুততার সাথে আমাদের যে এক্সিস্টিং টিম আছে তারা আলোচনা করে, বিশেষ করে আমট্রানের সাথে এবং আমট্রানের যারা ইয়ে করে তাদের সাথে বসে কথা বলে আমরা দ্রুততম সময়ের মধ্যে থেকে অ্যাডজাস্ট করতে পেরেছি। তারপরেও যেই সময়টা আমাদের কাজের হ্যাম্পার হয়েছে, এই সময়টা আসলে এটা সহনীয় সময় না, এটাকে আরো স্মুথ করতে হবে। সেই জন্য আমরা যেটা চিন্তা করেছি, আমাদের যে সকল দেশ ওয়ার্ল্ডের উন্নত দেশ যারা এসএ কোড ওয়ার্ল্ড ব্যবহার করে,
অথচ কাস্টমস ম্যানেজমেন্ট সিস্টেমের আধুনিক সিস্টেম যারা ব্যবহার করে, সফটওয়্যার ব্যবহার করে, সেই আদলে আমরা মডার্ন টেকনোলজি নিয়ে, যেখানে কোনো ডাউন টাইম হবে না, সারাক্ষণ অন থাকবে, ক্লাউড বেসড হবে, সে ধরনের একটা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি। যখন আমাদের এই কাস্টমস ম্যানেজমেন্টের নতুন সফটওয়্যারটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পাইলটিং করবো, অল্প অল্প জায়গায় চালু করবো। যখন দেখবো যেটা খুব ভালো সার্ভিস দেয়, তারপর আমরা ধীরে ধীরে সেগুলো থেকে সরে আসবো। এটা হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। আমাদের যে সাইজ, আমাদের যে ব্যবহারকারী সংখ্যা, আমাদের যে অপারেশনাল রিকোয়ারমেন্ট, তাতে মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে সেগুলো দিয়ে আমরা খুব বেশি দূর আগাতে পারবো। ফলে আমরা একটা মডার্ন জায়গায় কতদিন লাগবে? এটা তো অন্তত বছর দেখতে লাগবে, কারণ এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, তো একটু সময় লাগবে, আরো কম সময় হতে পারে। আমরা কাজ শুরু করে দিয়েছি। হ্যাঁ, এটা একটু সময় লাগবে। আমরা অলরেডি এটা শুরু করে, অর্থাৎ আমরা একটা বিকল্প চিন্তা শুরু করে দিয়েছি, কাজও শুরু করছি। একটা বিষয় ছিল যে আমাদের রাজস্ব বড় একটা অংশ আছে সিগারেট। 5 আগস্টের আগে দেখা গেছে সরকারি বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে অনেকে ইলিগাল সিগারেটের সাথে জড়িত ছিল, এবং দীর্ঘদিন এটা বন্ধ থাকার পর আবারও ব্যান আনে অনেক প্রতিষ্ঠান সিগারেট পেপার ইম্পোর্ট করতেছে, সিগারেট ইম্পোর্ট করতেছে, এবং সেগুলো নাম হচ্ছে পেপারের নাম দিয়ে, পেপারের কোনো নাম দিয়ে, যেগুলো অব্যবহৃত থাকে। এই সুযোগটা ওরা কাজে লাগাচ্ছে, এবং এটা এবং আপনাদের অনেক কর্মকর্তা সেটা জানে যে এগুলো ইম্পোর্ট হচ্ছে, এবং এগুলো নামে বেনামে ইম্পোর্ট হচ্ছে, একদমই ইম্পোর্ট হচ্ছে। এই বিষয়টা নিয়ে এটা তো খুবই অ্যালার্মিং। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এই প্রসঙ্গটা তুলেছেন। যারাই সরকারের রেভিনিউ ফাঁকি দেওয়ার জন্য যদি কোনো অন্যায় করে, আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, আপনাদের এই গোয়েন্দা তথ্য আমাদের যারা বিশেষ করে কাস্টমার চট্টগ্রামের গোয়েন্দা শাখা আছে, আমাদের সেন্ট্রাল গোয়েন্দা আছে, আমাদের শুল্ক গোয়েন্দা আছে, তাদেরকে আপনারা যত সময় তথ্য দিবেন, এবং আমরা এখানে খুবই কড়া অ্যাকশন নিব। যারা রেভিনিউ ফাঁকি দিবে জেনে শুনে, বিশেষ করে আপনি যেগুলো বললেন সিগারেট পেপারের ক্ষেত্রে, ইলিগাল সিগারেট ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে, এইসব জায়গায় আমরা কোনোভাবে ছাড় দিব না, আপনি নিশ্চিত থাকেন। আমরা যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, তাদের জন্য যতটা সম্ভব আমরা তাদেরকে সহজ করে দিব, কিন্তু যারা নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যারা দেশের জনগণের সাথে প্রতারণা করবে, দেশের অর্থনৈতিক ক্ষতি করবে, তাদের ব্যাপারে আমরা অত্যন্ত শক্ত, জিরো টলারেন্স। থ্যাংক ইউ।